বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ৫ নম্বর প্রশ্নটা একটু পড়ে দেখো। ৫ নম্বর প্রশ্নটা পুরাই ডিফিকাল্ট টাইপের একটু, ঠিক আছে? এটা সম্পূর্ণই ভিন্ন। আমরা একটু পড়ে দেখি ভালো করে। দেখো, মেসার্স আলফা ট্রেডার্সের ২০১৭ সালে ১লা জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনার ছিল নিম্নরূপ। তো ১লা জানুয়ারির তারিখে সম্পদ এবং দায় দেনার পরিমাণ নিম্নরূপ ছিল। দেখো কি কি ছিল। নগদান হিসাব ৪০,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ১,০০,০০০ টাকা, বিনিয়োগ দেওয়া আছে ৫০,০০০ টাকা, পাওনাদার কি দায়, এই নগদান, আসবাবপত্র, বিনিয়োগ এই তিনটা কিন্তু সম্পদ, আর পাওনাদার হলো দায়, মূলধন মালিকানা সত্ত্বে যায়, তাই না? তো মূলধন দেওয়া আছে ১,৮০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে ব্যবসায় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়। দেখো ৩১ ডিসেম্বর, তার মানে কি এটা ১লা জানুয়ারি ছিল, এটা প্রারম্ভিক ছিল, আর এটা ৩১ ডিসেম্বর, এটা সমাপনী। তো সমাপনীতে কি কি লেনদেনগুলো বিবেচনা করা হয়? দেখো, মোট প্রদত্ত বেতন ১,২০,০০০ টাকা, ঠিক আছে? বেতন দিয়ে দিছো ১,২০,০০০ টাকা, কিন্তু এর মধ্যে ২০,০০০ টাকা অগ্রিম দেওয়া হয়েছে। তার মানে কি খরচের অগ্রিম করা হলে কি সেটা সম্পদ হয়ে যায়? এই ২০,০০০ টাকা সম্পদ, আর তোমার হলো বেতনের মধ্যে এই ২০,০০০ থেকে অগ্রিমটা মাইনাস, ১,২০,০০০ থেকে অগ্রিম ২০,০০০ মাইনাস করে দিতে হবে। দিলে ১,০০,০০০ টাকা থাকবে, এটাই হলো বেতন বা খরচ হিসাবে দেখাইতে হবে। বুঝতে পারছো? এরপর ভাড়া প্রদান করা হয়েছে ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা বকেয়া আছে। এখানে আবার ভাড়া ১০,০০০ টাকা বকেয়া আছে। তো বকেয়া থাকলে, খরচের বকেয়া থাকলে সেটা দায় হয়। তো এই বকেয়াটা খরচের সাথে যোগ করে দিতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। অগ্রিম বিয়োগ করতে হয় আর বকেয়া যোগ করতে হয়। তো ৫০,০০০-এর সাথে ১০,০০০ যোগ করলে ৬০,০০০ টাকা হবে ভাড়া খরচ। বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ, বিনিয়োগের সুদ হয়েছে ৫,০০০ টাকা, ক্যালকুলেশন করে তুমি ৫,০০০ টাকা পাইছো, কিন্তু পাওয়ার কথা, কিন্তু সেই সুদটা এখনো পাও নাই, মানে অনুমোদন হয়েছে কিন্তু এখনো সুদ পাও নাই। তাহলে এটা প্রাপ্য হিসাব। আয়ের বকেয়া, আয়ের বকেয়াটাকে প্রাপ্য বলা হয়, ঠিক আছে? তো আয়ের বকেয়াকে সম্পদও বলা হয়। তাহলে আয়ের বকেয়া সম্পদ হলে সম্পদ ডেবিট, তাহলে বিনিয়োগের প্রাপ্য সুদ ডেবিট হবে, আর বিনিয়োগের সুদ হলো আয়। তাহলে আয় হলে কি হয়? ক্রেডিট হয়। বিনিয়োগের সুদ ক্রেডিট। আসবাবপত্রের উপর ১০,০০০ টাকা অবচয় ধরা হয়েছে, তো এটা অবচয়ের জাবেদা দিতে হবে। আমরা জানি কি, অবচয় হিসেব ডেবিট, আসবাবপত্র হিসেব ক্রেডিট, এটা সাধারণ জাবেদা। কিন্তু সমন্বয় জাবেদা বললে আসবাবপত্র অবচয় হিসেব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয়, ঠিক আছে? এটা বুঝতে হবে। তো প্রশ্ন কি বলছে দেখি, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলে দেখাও। তো প্রারম্ভিক জাবেদা দাখিলে এই যে ১ তারিখে ১লা জানুয়ারিতে যে লেনদেনগুলো ছিল সেগুলো, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট, এই তিনটে ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট আর মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে? দেখো কিভাবে করা হয়েছে। নগদান হিসাব ডেবিট ৪০,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ১,০০,০০০ টাকা ডেবিট, বিনিয়োগ হিসাব ৫০,০০০ টাকা ডেবিট, ঠিক আছে? এরপর পাওনাদার হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা, মূলধন হিসাব ক্রেডিট ১,৮০,০০০ টাকা। দেখো ডেবিট এবং ক্রেডিটের যোগফল অবশ্যই মিলে যাবে। তো ডেবিটে কত আছে? ৪০,০০০, আর ১,০০,০০০ আর ৫০,০০০ যোগ করলে কত হবে? ১,৯০,০০০। ক্রেডিটেও ১০,০০০ আর ১,৮০,০০০ যোগ করলে ১,৯০,০০০ টাকা হয়ে যায়, ঠিক আছে? দুই পাশে মিলে গেছে। এরপর খ নম্বর প্রশ্নটা বলেছে যে সমন্বয় জাবেদা দাখিলা দেখাও। বছর শেষে প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাখিলা দেখাও। তো সমন্বয় জাবেদা দাখিলা দেখো, এই যে ১, ২, ৩, ৪, এই যে ৪টে লেনদেন রয়েছে, ৪টেই সমন্বয় জাবেদা হবে। তো দেখো, মোট বেতন প্রদান করা হয়েছে ১,২০,০০০ টাকা, তার মধ্যে ২০,০০০ টাকা অগ্রিম। এই যে অগ্রিম বা বকেয়া যেগুলো রয়েছে এগুলোরই জাবেদা দিতে হয়। তো অগ্রিম, খরচের অগ্রিম হলে কি হয়? আমরা সাধারণত খরচের অগ্রিম, যেমন যদি সরাসরি দেওয়া থাকতো যে অগ্রিম বেতন প্রদান করা হয়েছে ২০,০০০ টাকা, তাহলে সাধারণ জাবেদায় আমরা এটা দিতাম যে অগ্রিম বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু এখানে সেটা দেওয়া যাবে না, কারণ আমরা অলরেডি বেতন হিসাবে কি করে ফেলছি? ডেবিট করে ফেলছি। তো বেতনের মধ্যেই ২০,০০০ টাকা অগ্রিম দেওয়া আছে, তাইলে বেতনটাকে আবার কমাইতে হবে, ঠিক আছে? এই জন্যই দিতে হবে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট, এই ২০,০০০ টাকা আসবে। তো এটা এইভাবে দেওয়া হয়েছে। দেখো, এই যে অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট বা বেতন খরচ হিসাব ক্রেডিট, ২০,০০০ টাকা দিতে হবে। এরপরে ২ নম্বরটা কি বলেছে দেখো, ভাড়া প্রদান করা হয়েছে ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা বকেয়া রয়েছে। তাইলে বকেয়া রয়েছে, খরচে বকেয়াটাকে কি বলা হয়? দায় বলা হয়। তাহলে বকেয়া ভাড়া ক্রেডিট হবে। কিন্তু এটা তো আবার ভাড়ার সাথে কি হয়ে যাবে? খরচের সাথেও যোগ হয়ে যাবে, তাই না? যেহেতু নগদ টাকা পরিশোধ করা হয় না, এটা তাইলে খরচের সাথে যোগ হবে। তো খরচের সাথে যোগ হলে খরচ বাড়লে কি হয়? ডেবিট। তাইলে ভাড়া খরচ ডেবিট, বকেয়া ভাড়া ক্রেডিট হবে, ঠিক আছে? ভাড়া খরচ হিসেব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, ১০,০০০ টাকা। এরপরে
3 নম্বরটা বলেছে বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা। তো বিনিয়োগের প্রাপ্য সুদের পরিমাণ 5,000 টাকা, তাইলে কি এটা বিনিয়োগের সুদ কি আয়টা এখনো পাওয়া হয়নি, প্রাপ্য আছে। প্রাপ্য মানে মানে বকেয়া, আয়ের বকেয়াটাকে প্রাপ্য বলা হয়, বুঝতে পারছো? তাইলে আয় যখন বকেয়া থাকে তখন সেটাকে সম্পদ বলে, তাইলে বিনিয়োগের প্রাপ্য সুদ হবে কি ডেবিট, আর বিনিয়োগের সুদ যেহেতু আয় তাইলে এটা ক্রেডিট হবে। তো এটা যাবে হবে বিনিয়োগের প্রাপ্য সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। এরপর অবচয় বলছে, তো আসবাবপত্রের উপর অবচয়, তো অবচয়ের সমন্বয় যাবে হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, ঠিক আছে? তো 10,000 টাকা দিয়ে দিছি, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এটি ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। গ নম্বর প্রশ্ন বলেছে যে মেসার্স আলফা ট্রেডার্সে প্রকৃত জাবেদায় সমাপনী দাখিলা প্রদান করো। তো প্রকৃত জাবেদায় যেগুলো যাইতো, এই যে বেতন 1 লাখ টাকা যাইতো, ভাড়া এই যে বকেয়া সহ যোগ হয়ে 60,000 টাকা যাইতো, বিনিয়োগের প্রাপ্য সুদ 5,000 যাইতো, আসবাবপত্র 10,000 যাইতো। তো এগুলোর মধ্যে এগুলো দিয়ে আবার সমাপনী দাখিলা তৈরি করতে বলছে। তো সমাপনী দাখিলা সম্পর্কে একটু জেনে রেখো। তো সমাপনী দাখিলাতে শুধুমাত্র আয় এবং ব্যয় জাতীয় লেনদেনগুলো আসবে, ঠিক আছে? আয় এবং ব্যয় জাতীয়, আর উত্তোলন এবং মোট লাভ বা নেট ক্ষতি, ঠিক আছে? নেট লাভ বা নেট ক্ষতি, এই কয়েকটা, এই 5টা লেনদেন আসে। আয়, ব্যয়, উত্তোলন, মোট লাভ না, নেট লাভ এবং নেট ক্ষতি, এই 5টা আসে, ঠিক আছে? এরপরে সম্পদ থাকুক বা বিনিয়োগ থাকুক বা দায় থাকুক, দীর্ঘমেয়াদী দায় থাকুক, এগুলো আসবে না, বুঝতে পারছো? মালিকানা সত্ত্ব আসবে না। তো আসবে শুধুমাত্র আয়, ব্যয়, উত্তোলন আর নেট লাভ, নেট ক্ষতি, এই 5টা, ঠিক আছে? তো এখানে দেখো বেতন দেওয়া রয়েছে 1 লাখ টাকা, মানে 1,20,000 টাকা দেওয়া রয়েছে, এর মধ্যে অগ্রিম দেওয়া আছে, অগ্রিমটা তো মাইনাস করতে হবে, তাহলে খরচটা কত আসলে 1 লাখ টাকা। তো এই 1 লাখ টাকা এটাকে আবার সমাপনী করে দিতে হবে। সমাপনী করে দিলে জাবেদাটা উল্টা হবে, বেতন হিসাব আমরা সাধারণত ডেবিট করি না, এই বেতন হিসাবটাই ক্রেডিট করতে হবে। অর্থাৎ সকল প্রকার ব্যয়কে ক্রেডিট করতে হয় আর ডেবিট করতে হয় আয় বিবরণী দিয়ে, ঠিক আছে? আয় বিবরণী ডেবিট, সকল প্রকার ব্যয় ক্রেডিট। আবার যখন আয়ের জাবেদা করব তখন আয় তো আমরা সাধারণত ক্রেডিট করি, তাই না? তো সমাপনীতে কি করব, সকল প্রকার আয় ডেবিট করব, আয় বিবরণী ক্রেডিট করব, ঠিক আছে? আবার উত্তোলন সাধারণত আমরা কি করি, ডেবিট করি না, তাইলে উত্তোলনটাকে এটা ক্রেডিট করব, উত্তোলন ক্রেডিট, আর মূলধন হিসাব ডেবিট হবে, বুঝতে পারছো? এরপর যদি আমরা মোট লাভ লিখি, মোট লাভকে বা নেট লাভ যদি লিখি, নেট লাভ কি হয়, ক্রেডিট হয় না, এটাকে ডেবিট করব, তাহলে নেট লাভ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, বুঝতে পারছো? এইভাবে করতে হয়। তো দেখো, তো এটা জাবেদা কিভাবে করব, প্রথমে আগে আয় নেব। তো আয় কি আছে, বিনিয়োগের সুদ আছে শুধু, ঠিক আছে? তো বিনিয়োগের সুদ আমরা আগেরটাতে কি করেছিলাম, এই যে বিনিয়োগের সুদ ক্রেডিট করেছিলাম না, যেহেতু আয় ছিল, তো এখন আয়টাকে উল্টায় দেব, ডেবিট করে দেব। তো বিনিয়োগের সুদ ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট, ঠিক আছে? আয় বিবরণী হিসাব ক্রেডিট। এরপর ব্যয়গুলো নিব, ব্যয় কি সাধারণত ডেবিট হয়, আমরা এবার ক্রেডিট করব। তো বেতন হিসাব 1 লাখ টাকা হবে, কারণ 1,20,000 থেকে 20,000 মাইনাস করতে হবে অগ্রিমটা। এরপর ভাড়া হিসাব 50,000 টাকা ছিল, আর 10,000 টাকা বকেয়া ছিল, দুইটা যোগ করলে 60,000 টাকা হয়। এরপর অবচয়, এই 3টা খরচ ছিল, তো এই 3টা খরচকে আমরা ক্রেডিট করছি। 3টা খরচ একসাথে যোগ করলে কত হয়, 1,60,000 আর 10,000 যোগ করলে 1,70,000 হয়। তো 1,70,000কে আয় বিবরণী হিসাব ডেবিট দিতে হবে, কারণ আমরা সকল প্রকার খরচগুলোকে ক্রেডিট করছি। এবার ডেবিটের হিসাবটা তো দিতে হবে, তো ডেবিটের হিসাবটা দিব আয় বিবরণী হিসাব, বুঝতে পারছো? এখন যেহেতু এই দুইটা করলাম, এই দুইটা আয় আর ব্যয়টা করলাম, এই আয় আর ব্যয় করার পরে আর একটা ক্যালকুলেশন তোমাদেরকে করতে হয়, এই যে মোট আয় থেকে মোট ব্যয়গুলো বাদ দিতে হয়। তো মোট আয় কত আছে, 5,000 টাকা, আর মোট ব্যয় আছে 1,70,000 টাকা। তো 5,000 থেকে 1,70,000 মাইনাস করলে 1,65,000 টাকা হয়। তো মাইনাস ফিগারে, তো মাইনাস ফিগার মানে ক্ষতি হয়। তো ক্ষতি হইলে কি হবে, ক্ষতির জাবেদা সাধারণত ডেবিট হওয়ার কথা ক্ষতি, তো আমরা উল্টাই যখন দিব, তখন সমাপনী যখন করব তখন নেট ক্ষতি ক্রেডিট লিখব। তো উত্তোলন, লাভ আর ক্ষতি, এই 3টা জিনিস আসে মূলধনের সাথে, আর আয় আর ব্যয় যায় আয় বিবরণীর সাথে, বুঝতে পারছো? তাহলে নেট ক্ষতি যেহেতু ডেবিট হওয়ার কথা ছিল, এটার সমাপনী করলে নেট ক্ষতি ক্রেডিট করব আর ডেবিটে মূলধন হিসাব দিব, ঠিক আছে? তো নেট ক্ষতি কত হবে, 1,65,000, এই যে 5,000 থেকে 1,70,000 মাইনাস করলে 1,65,000 টাকা হয়। তো এটাই ছিল 5 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর 6 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। 6 নম্বর প্রশ্নে খুব সহজ বলছে, এটা দেখো, নিহারিকা ফার্মেসির 2017 সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ। তো কি বলা আছে, জুলাইয়ের 1 নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান 30,000 টাকা। তো ট্রেড লাইসেন্স ফি এটা হলো সম্পদ,
ঠিক আছে, ট্রেড লাইসেন্সটা হলো সম্পদ। তো ট্রেড লাইসেন্স করার জন্য ফি দিয়েছে 30,000 টাকা, এটা সম্পদ হিসেবে কাউন্ট হবে। তাইলে ট্রেড লাইসেন্স ডেবিট হবে, নগদ টাকা চলে গেছে, নগদ ক্রেডিট হবে। 5 জুলাই কি বলেছে, সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরে 20 কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। তাইলে প্রতি কার্টুনের দাম 500 টাকা, ফেরত দিছে 20 কার্টুন, তাহলে 500 গুণন 20 যেই টাকা হবে সেটা, এটার আবার 10% বাড়টা আছে, 10% বাড়টা বাদ দিতে হবে। ডেবিট নোট দেওয়া আছে, এটা ক্রয় ফেরত। এরপর জুলাই 10 ব্যবসায় হিসাব রক্ষণের জন্য 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করা হলো। তাহলে কম্পিউটার অফিস সরঞ্জাম হিসেবে ধরতে হবে, সম্পদ হিসাবে। তাইলে অফিস সরঞ্জাম ডেবিট হবে, নগদ ক্রেডিট হবে। এরপর জুলাই 15 চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট 300 টাকা দরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা প্যাকেটের দাম 300 টাকা, 100 প্যাকেট ফেরত দেওয়া হয়েছে। এর আবার কারবারি বাট্টা ছিল 5%। ওকে, আমরা ক্যালকুলেশন করে সব বুঝবো। এটা ফেরত মেডিকেয়ার হতে ফেরত পাইছো, তাইলে তোমার এটা বিক্রয় ফেরত যাবে না। প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত এত টাকা ধরে এত ব্যাগ, দেখো 120 টাকা ধরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হয় ফেরত প্রদান, এটা ফেরত প্রদান করছো, তাহলে এটা ক্রয় ফেরত। ঠিক আছে, এটা কারবারি বাট্টা ছিল 5%। ওকে, এরপর দেখো নিরাময় ড্রাগসের 10% বাট্টাকৃত 25,000 টাকার ওষুধ নিম্নমানের হওয়ার জন্য ফেরত দেওয়া হলো। তো ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ক নম্বর প্রশ্ন বলেছে জুলাই 1 ও 10 তারিখে লেনদেন দ্বারা জাবেদা প্রস্তুত করো। 1 ও 10 তারিখে অলরেডি জাবেদা কিন্তু আমি বলে দিছি। ট্রেড লাইসেন্স ফি, এটা কি হবে, ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর 10 তারিখে বলা আছে কম্পিউটার ক্রয় করছে, এটা অফিস সরঞ্জাম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এটা করে ফেলছে। ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট 30,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 30,000 টাকা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 40,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 40,000 টাকা। ওকে, এরপর খ নম্বর প্রশ্ন বলছে যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। তো ক্রয় ফেরত জাবেদা 5 তারিখ আর 20 তারিখেরটা যাবে। তো 5 তারিখ আর 20 তারিখেরটা দেখি, আমরা দেখে নিই। তো সাধনা ফার্মেসি, এটা ক্রয় ফেরত জাবেদা ঘর তো আমরা জানি, তারিখ ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নং, সূত্র প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ওকে, তো এটা ডেবিট হিসাব খাতে সাধনা ফার্মেসি লিখবো, তারিখ 5 জুলাই। তো এটা ডেবিট নোট দেওয়া ছিল 111, সূত্রে ঘরে টিক দিয়ে দেবো। এখন টাকার ঘরের কাহিনীটা, তো টাকার ঘরে দেখো প্রতি প্যাকেট 500 টাকা ধরে, প্রতি কার্টন 500 টাকা ধরে 20 কার্টন ফেরত দিয়েছে। তাহলে 500 গুণন 20 সমান কত হবে, 10,000 টাকা। এটার আবার 10% বাট্টা ছিল 1,000 টাকা, তাহলে 10,000 থেকে 1,000 টাকা মাইনাস করলে কত হবে, 9,000 টাকা। তো এই 9,000 টাকা হবে এখানে। এরপরে দেখো প্রিয়ন্তী 20 তারিখে প্রিয়ন্তী ফার্মা হিসাব আছে। ঠিক আছে, তো 500 টাকা দরে 120 টাকা ধরে 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ ফেরত দিয়েছে। তো 120 টাকা ধরে কত হবে, তাহলে এটা ক্যালকুলেশনটা দেখো, 120 গুণন 500 সমান কত হবে, 60,000 টাকা। এটার আবার কারবারি বাট্টা ছিল 5%, তো 60,000 টাকার 5% 3,000 টাকা। তো 60,000 থেকে 3,000 মাইনাস করলে 57,000 টাকা। তো এই 57,000 টাকা এখানে বসালাম, তাহলে 9,000 আর 57,000 যোগ করলে কত হবে, 66,000। এটি ছিল ক্রয় ফেরত জাবেদা। এরপর গ নম্বর প্রশ্ন সম্ভবত বলেছে আন্তঃফেরত, তাই না? উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসি আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। তো আন্তঃফেরত জাবেদা 15 তারিখ আর 30 তারিখেরটা আসবে। তো 15 তারিখে কি বলেছিল, প্রতি প্যাকেট 300 টাকা ধরে 100 প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত, তাহলে 300 গুণন 100 হবে এটা। তারপরে এটা বলেছে যে 25,000 টাকা 10% বাট্টা। ঠিক আছে, তাহলে দেখো আন্তঃফেরতে ঘর কেটে নেব, তারিখ ক্রেডিট হিসাব খাট, ক্রেডিট নোট নং, সূত্র আন্তঃফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। ওকে, তাইলে দেখো চন্দনা মেডিকেয়ার হিসাব, এটা ক্রেডিট নোট নং 222, সূত্র ঘরে ঠিক। এখানে টাকাটা কিভাবে আসবে, তাইলে 300 গুণন 100 সমান 30,000, এর আবার 5% বাট্টা ছিল, তাহলে 1500 টাকা বাট্টা যাবে। তো 30,000 থেকে 1500 মাইনাস করলে 28,500। ঠিক আছে, টাকার ঘরে টাকা বসাবে। এরপর নিরাময় ড্রাগস আছে, এটার ক্রেডিট হিসাব খাত গেল, ক্রেডিট নোট নং গেল 444, সূত্র ঠিক। এটা 25,000 টাকা ফেরত দিছে 10% বাট্টা। তো 25,000 টাকা 10% বাট্টা কত হবে, 2500 টাকা। তো 25,000 থেকে 2500 মাইনাস করলে 22,500 টাকা হবে। এবার 28,500 আর 22,500 যোগ করলে কত হবে, 51,000 টাকা। ঠিক আছে, তো এইটাই ছিল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো আজকে ক্লাসে 5 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের আলোচনায় ছিল। আশা রাখি তোমরা বুঝতে পারছো। তারপরেও কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।